হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। গতকাল তোমাদেরকে আমি ওয়েলকাম করতে ভুলে গেছি, তাই জন্য ভাবলাম যে আজকে ভিডিও শুরুতেই ওয়েলকাম করিনি। আসলে কন্টেন্টে ঢুকে গেলে পরে না, কন্টেন্ট থেকে বেরিয়ে আসতে আর ওয়েলকাম করতে আমি ভুলেই যাই, এটা বরাবরই হয়ে থাকে। সেই কারণে কিন্তু আমি শুরুতেই তোমাদেরকে ওয়েলকাম করিনি। আবার যেদিনকে ওয়েলকাম করি সেদিনকে কিন্তু আবার দুইবার ওয়েলকাম করিনি, এটাও একটা সমস্যা। তো যাই হোক, গতকাল দেখলাম সুতোপার একটা ভিডিও। কোন ভিডিও? কন্ট্রোভার্সি চ্যানেলে। হ্যাঁ, কন্ট্রোভার্সি চ্যানেলে, যেখান থেকে ও নিজেকে মৃত বলে ঘোষিত করেছিল, সেই চ্যানেলে ও আবার উদিত হয়েছে এবং কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছে এবং আত্মসমালোচনা করছে। ও নিজেকে নিয়ে সমালোচনা করছে। আচ্ছা, তোমরা কারা কারা মনে করছো যে এই আত্মসমালোচনা করাটা খুব বেটার? দেখো মাঝে কোনো কোনো ক্ষেত্রে আত্মসমালোচনাটা করাটা বেটার। যখন আমি আত্মসমালোচনা করব তখন আমি একান্তে বসে আমি নিজের সমালোচনা নিজে করব, নিজের চিন্তাভাবনা নিজে করব, আমি কি করছি কি না করছি, আমি কতটুকু ভালো করছি কতটুকু খারাপ করছি। এই আত্মসমালোচনা আমি আমার একান্ত ব্যক্তিগতভাবে বসবো আর মানে একান্ত একটা মুহূর্ত কাটাবো, সেটা আত্মসমালোচনা করা, তাই তো? কিন্তু এই যে আত্মসমালোচনা করতে বসেছে, এটা হচ্ছে বিক্রি করা। মনিটাইজেশনটা অন করে আত্মসমালোচনা যে করতে বসেছে, এটা বিক্রি করা। সেটা আমি শুধু বলছি না, সুতপা নিজেও বলে দিয়েছে ও নিজেকে নিজে আত্মসমালোচনা করছে এবং এটা একটা কন্টেন্ট হিসাবেই নিচ্ছে। বুঝতে পেরেছো? এটাও একটা কন্টেন্ট, ওর কাছে সবকিছুই কন্টেন্ট। ভালো কথা। আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলে রাখি, আত্মসমালোচনা হঠাৎ করে ও করতে কেন বসলো? কেন বলো তো? ও কন্ট্রোভার্সি চ্যানেলটা ও মৃত ঘোষিত করেছিল। কন্ট্রোভার্সি চ্যানেলে ও আর ভিডিও দেবে না বলেছিল তো। তবে হঠাৎ করে কেন ভিডিও দিল? দেখো, এই আমাদের চ্যানেলগুলো না একটা সন্তান সম, মানে ছোটোর থেকে বড় করেছি, অনেক কষ্টে বড় হয়, অনেক কষ্টে। আমার চ্যানেল ছোট্ট চ্যানেল, সেটাকে বড় করতে অনেক কষ্ট করতে হয়। তো সেই চ্যানেলটা কারোর ক্ষতি হয়ে যাক, ডিলিট হয়ে যাক, উড়ে যাক, নষ্ট হয়ে যাক, আমি তো কমপক্ষে কোনোদিনও চাইবো না। তো ওর ওই চ্যানেলটা সুন্দর আছে, থাক, এটা চেয়েছিলাম। তবে ও নিজে যখন বলেছিল, মৃত ঘোষিত করেছিল ওই চ্যানেলটাকে, তখন ভাবলাম যে হয়তো সে আর ফিরে আসবে না। ফিরেও এসেছে, কন্টেন্টের দরকার, কন্টেন্টও পাচ্ছে, নিজের সমালোচনাও করছে। বুঝতে পেরেছো? এবার ব্যাপার হলো, ও কেন বারংবার এসে নিজের সমালোচনাটাই করছে। এটা একটা সেফ জোন। নিজের সমালোচনাটা করাটা একটা সেফ জোন। ওর ব্লগিং চ্যানেলে যে নাটকীয়ভাবে সবকিছু তুলে ধরছে এবং ও যে ব্লগিং চ্যানেলে সম্পূর্ণ একটা অভিনয় করছে এবং থার্ড গ্রেড ফিল্মে যে অভিনয়গুলো হয় না, সেরকম অভিনয়গুলো করছে একদম, মানে জোর করে মানুষকে দেখাবে, বুঝছো? যাই হোক, তো অভিনয় যেটা করছে, সেই অভিনয়টা যখন ও ব্লগিং চ্যানেলে করে ফেলেছে, সেটা নিয়ে যখন সমালোচনা হচ্ছে এবং সেই সমালোচনা যারা করছে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করলে পরে ওর ওখান থেকেও ভিউজ হচ্ছে। তা এখান থেকে তো একদিক থেকে তো প্রফিট তোমরা দেখতেই পেলে, এই একটা দিক থেকে ও প্রফিট পেলো। আরো একটা দিক হলো, সেটা হচ্ছে অন্য কোনো ব্লগারকে নিয়ে ও একটু ভিডিও করতে পারবে না। অন্য ব্লগারকে নিয়ে ও এখন কন্ট্রোভার্সি করতে পারবে না, কারণ ও জানে যে অন্য ব্লগারকে নিয়ে যদি আমি ভিডিও করি, তাহলে আমি যেই কাজগুলো করছি, আমার কাজগুলো কিন্তু আমাকে মানুষ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে তুমি কি করছো, তুমি আগে দেখো। সেই জন্য অন্য কোনো ব্লগারকে নিয়ে আপাতত ও কোনো রকম ভাবে কন্ট্রোভার্সি করতে চাইছে না এবং করতে পারবে না। যে অন্য ব্লগাররা যে মিথ্যাচারিতা করেছে, যে অভিনয়গিরি করেছে, যে ভিউয়ার্সদের ঠকিয়ে ভিউজ ইনকাম করেছে, সেম কাজ কিন্তু ও করে চলেছে। বুঝছো? সেম কাজ। তাই সেই কারণে অন্য ব্লগারকে নিয়ে বলতে গেলে একটু রিস্ক আছে, একটু ভয় আছে, যে বলবো কিভাবে বলবো, আমি তো এই কাজগুলো করছি, তাই না? তাই আত্মসমালোচনা নামক এই যে কথাটা বললো, আত্মসমালোচনা, এটা করে ও প্রফিট, চারপাশ থেকে প্রফিট হচ্ছে। একদম সেফ জোন, কেউ কেস টেস দেবে না, নিজের সমালোচনা নিজে করছি, নিজে টাকা ইনকাম করে নিয়ে চলে যাচ্ছি, ডলার ঢুকছে, ভালোবাসার মানুষ অন্ধ তো। দেখো, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, ব্লগার বলো, তারপরে যে কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে, সবাই কিন্তু একটা ফ্যান বেস থাকে, সবাই একটা ভালোবাসার মানুষ থাকে। ওরও কিছু ভালোবাসার মানুষ হচ্ছে, এই ভালোবাসার মানুষগুলোর উপরে কিন্তু ও দাঁড়িয়ে থেকে এই কাজগুলো করছে। আচ্ছা, হয়ে গেল। এবার আসি কিছু কথা, এবার যুক্তিযুক্ত কিছু কথাগুলো বলি। শোনো, ও কি বললো গতকালকের ভিডিওতে, যে আমার সাথে টিনার কোনো তুলনা করো না, কারণ আমি বাচ্চা ছেড়ে আসিনি, আমার দুটো বাচ্চাকে আমি নিয়ে এসেছি। একটা হচ্ছে আমার গপু সোনা আর একটা হচ্ছে আমার শেরু সোনা। দুজনকে নিয়ে এসেছি এবং দুজনকে যথাযথ টেক কেয়ার করছি। যেরকম আমার করা দরকার সেরকম আমি করছি এবং আমি ওর মতন উচ্ছন্ন যাইনি, মানে ওই 12টা অবধি ঘুমিয়ে থাকছি না, আমি ঘুমলে পরে মরার ঘুমাচ্ছি না, এই করছি না। দেখো, আমি সুতপাকে এই কথার ভিত্তিতে কয়েকটা পয়েন্ট তুলে ধরছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে ও যে 12টার সময় ঘুমের থেকে উঠতো, সেটা কিন্তু এইখান থেকে যখন ছেড়ে চলে গেছে তার পরপর নয়, বহুদিন বাদে।
বহুদিন বাদে। তার মানে এখান থেকে যাওয়ার পরে যে অভ্যাসটা, সেই অভ্যাসটা কিন্তু ওর মধ্যে বিরাজমান ছিল। এই অভ্যাসটাকে ও আস্তে 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 পরিবর্তন করেছে। তুমি এসেছো এখানটায় মাত্র কটা দিন হলো, তা তোমার 12 বছরের অভ্যাস এত তাড়াতাড়ি তো পরিবর্তন হবে না। ওর 5 বছরের অভ্যাস ছিল, তোমার 12 বছরের অভ্যাস ছিল, এত তাড়াতাড়ি পরিবর্তন হবে না। হ্যাঁ, দীর্ঘদিন যদি তুমি একা এরকম করে একটা সংসারে থাকো এবং তা তোমার উপরে মাথার উপরে যদি কোনো গার্জিয়ান না থাকে, তোমার মাথার উপরে যেন কেউ বলার না থাকে, অভিভাবক না থাকে, তখন কিন্তু তোমার লাইফটাও কিন্তু টিনার মতনই হয়ে যাবে। তুমি যতই বলো আমি ডিসিপ্লিন ভাবে চলছি, আমি সবকিছু মেনটেন করছি, হ্যাঁ এখন করবে, এটা বড্ড স্বাভাবিক, তুমি এখন করবে। কারণ এখনই তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো, তুমি হট করে ওখান থেকে এসে ধরাকে সরাগন করবে না। কারণ তুমি জানো যে আমি ওখান থেকে আমি এরকমই রেগুলার এরকমই কাজ করি, এরকমই করি। কিন্তু একটা সময় আসবে, কিছুদিন যাওয়ার পরে মনে করো যে আমি কেন করছি, কিসের জন্য করছি, এত তাড়াহুড়ো কিসের, আমি তো একাই রয়েছি। তখন আস্তে আস্তে মানুষের গা ঢিলা দিতে শুরু করে। যখনই গা ঢিলা দিতে শুরু করে তখনই কিন্তু আচরণগুলো টিনার মতো হয়। আর 12টার সময় উঠলেই বা আমাকে বলার কি আছে, আমি তো সব কাজ করেই নেবো, এই ধরনের মানসিকতা চলে আসে যখন মাথার উপরে ছুরি ঘোরানোর কেউ থাকে না, মাথার উপরে বলার কেউ থাকে না, বা চাপ দিয়ে কাজ করার মতন কেউ থাকে না, বা মাথার কোনো টেনশন থাকে না। বুঝতে পেরেছো? তো এখন এই মুহূর্তে তুমি বলছো যে আমি টিনার মতন নই, আমি তো সব কাজ ঠিক করে করছি, এই মুহূর্তে দেখে কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না। যা কটা দিন তারপরে না দেখে বলবো, ঠিক আছে? তারপরে থাকলো তুমি গোপু সোনার এবং শেরু সোনার টেক কেয়ার করছো। আচ্ছা, শেরু সোনার টেক কেয়ার করছো, আমি এটা নিয়ে কোনো সন্দেহ করছি না, কিন্তু গোপু সোনা তুমি তো নিজেই বলে তোমার পিরিয়ড হয়েছে, তাহলে এই যে তোমার পিরিয়ডের সময় গোপু সোনা নিশ্চয়ই না খেয়ে আছে, তাহলে 3 বেলা সেবাটা কে দিচ্ছে গোপু সোনাকে? তোমার তো পিরিয়ড টাইম, এই সময় তো তুমি নিশ্চয়ই গোপু সোনাকে সেবা দিচ্ছ না। তাহলে এই সময় 3টা দিন, আমি মনে করি 7টা দিন না হলে 5টা দিন 3 বেলা করে গোপু সোনাকে সেবাটা কে দিচ্ছে? এই কথাটা আমার একটু এই উত্তরটা দিও তো, যে সেবাটা কে দে? তুমি যে বললে তুমি গোপু সোনার খুব সুন্দর টেক কেয়ার করছো, তাহলে প্রতি মাসে এটা আমাদের একটা ঋতু মতন, মানে এটা তো হবেই আমাদের মহিলাদের, এটা একদম বাধ্যতামূলক যে প্রতি মাসে এরকম একটা সার্কেল আসবে। তো এই সময়টাতে আমরা ঠাকুরকে ছুঁই না, আমরা এতটা ব্রড মাইন্ডেড হয়ে যাইনি যে আমার ওই সময় আমি ঠাকুরকে পুজো দেবো। যতই আমরা সায়েন্স ভাবে এগিয়ে যাই না কেন, আমাদের মানসিকতা ওরকম করে এখন ডেভেলপ করেনি যে আমি এখন এই অবস্থাতে ঠাকুরকে পুজো দেবো, আমাদের শরীরটা যেন কেমন করবে। তাহলে এই যে 5টা দিন ধরে গোপু সোনা না খেয়ে থাকবে, গোপু সোনার টেক কেয়ারটা কে করবে? গোপু সোনাকে যে তুমি নিয়ে এসেছো, গোপু সোনাকে বলছো যে টেক কেয়ার করছো, টেক কেয়ার এটাকেই টেক কেয়ার করা বলে? গোপু সোনাকে নিয়ে আসার আগে তো চিন্তা করতে হবে যে গোপু সোনাকে আমি যখন পারবো না, আমার গোপু সোনাকে কে দেবে? তাহলে কি 3 বেলা অন্য কেউ এসে তোমার গোপু সোনাকে সেবা দিয়ে যাচ্ছে? তুমি যত সুন্দর করে বললে তুমি গোপু সোনা টেক কেয়ার করছো, হলো। এবার তুমি বলছো মিন্স তুমি আগেকার ভিডিওতে বলেছো, হ্যাঁ কয়েকদিন আগের ভিডিওতেও, মানে কয়েকদিন মিন জবের থেকে তুমি ব্লগ করছো, তার মধ্যে বহু কয়বার তুমি বলেছো পুরোনো ভিডিওগুলো। যারা দর্শকরা আমার কথা বিশ্বাস করছো না, তারা তোমরা ওই পিছনের ভিডিওতে যাও এবং সার্চ করে দেখো। ও বহু জায়গায় বলেছে যে পিরিয়ড যখন হয় আমার মুখ চোখ শুকিয়ে যায়, চোখ মুখ ঢুকে যায়, মুখ চোখ শুকিয়ে যায়, এটা প্রতি মাসে আমার সাথে হয়। তাহলে বারংবার তুমি কেন দর্শকদের মিথ্যে কথা বলছো যে এই যে আমি চিন্তায় আমার ঘুম আসছে না, আমার চোখ মুখ ঢুকে গেছে, চোখ মুখ বসে গেছে, এই চোখ মুখ ঘুমালে পরেও ঠিক হচ্ছে না, এটা কবে ঠিক হবে জানি না। তোমার তখন পিরিয়ড টাইম চলছে, আমি তো জানি না, আমি গিয়ে দেখে আসিনি, তুমি নিজেই বলেছো। তো এই সময়, এই যে মাসিক যে ঋতুটার সময়, এই সময়টাতে তোমার চোখ মুখ বসে যায়। তাই ওই কারণেই তোমার চোখ মুখ বসেছে, ওই কারণের জন্যই তোমার চোখ মুখ বসেছে। তাহলে তুমি কিভাবে দর্শকদের ঠকাচ্ছ যে আমি চিন্তায় আমার চোখ মুখ বসে গেছে, চিন্তায় আমার এই পরিস্থিতি হয়ে গেছে, নাকে চোখে মুখে আমি কিছু দেখতে পাচ্ছি না, অথচ তুমি নিজেই বলেছো তোমার ওই 5টা দিন, ওই 7টা দিন বা 5টা দিন তোমার চোখ মুখ এমনিই বসে যায়, তুমি এমনিই অসুস্থ ফিল করো, এমনি কোমর যন্ত্রণা হয়, পেটে যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা হয়, তুমি যাই বলে দিয়েছো। তাহলে এইটাই সেই সময়টা চলছে, এবং এই সময়টাকে তুমি কিভাবে সদ্ব্যবহার করেছো, তোমার ভালোবাসার মানুষের উপরে কি পরিমাণে তুমি এটাকে ব্যবহার করেছো। এই সময়টাকে তুমি তোমার মানসিক টেনশনে চালিয়ে নিলে, এই সময়টাকে তুমি বলে নিলে যে তোমার এটা টেনশন হচ্ছে, তোমার এই টেনশনের জন্য বাড়ি ছেড়ে চলে আসো, 12 বছর পুরনো সম্পর্ক ছেড়ে চলে এসেছো, এই কারণে হচ্ছে। ভাবতে পারছো নিজে কতটা মিথ্যে কথা বলছো? তুমি তো জানো তুমি মিথ্যে কথা বলছো, তারপরেও তুমি বলতে আসবে দর্শকদের যে মানে ওদেরকে ভিউজ দিও না, কারণ ওরা মিথ্যে কথা বলছে। আচ্ছা, এই ভিউজ তুমি বলছো বারবার করে তোমার দর্শকদের, আচ্ছা তোমার দর্শকদের নিয়ে তোমার এত চিন্তা কবে থেকে হলো? জবের থেকে তুমি ফ্ল্যাটে চলে এসেছো, জবের থেকে দর্শকরা তোমার সাথ ছেড়ে চলে গেছে, কিছু দর্শক তো সাথ ছেড়ে চলে গেছে, কিছু দর্শক আছে যারা এখনো রয়েছে, তারা খুব তাড়াতাড়ি চলে যাবে।
তাই তো অনেকে এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে, আগে দেখতাম এখন একদম পছন্দ করছি না, ওর এই মিথ্যাচারিতাটা নিতে পারছি না, অনেক দর্শক এসে কমেন্ট করেছে। তো এই যে দর্শকরা যে চলে যাচ্ছে তুমি বুঝতে পারছো, ভালোবাসার মানুষরা যে চলে যাচ্ছে সেটা বুঝতে পারছো, এবং তুমি তো ব্লগার, তোমার কাছে নতুন কিছু দর্শক ঢুকেছে, সেই দর্শকরা তোমাকে ভিউজ দিচ্ছে, তো পুরনো দর্শকরা তো চলে যাচ্ছে, কিছু সংখ্যক বাদ দিয়ে কিন্তু পুরনো দর্শকরা চলে যাচ্ছে। তো এই যে দর্শকদের নিয়ে তোমার এত চিন্তা এই কারণেই যে অন্যান্য মানুষগুলো তোমার সম্বন্ধে নেগেটিভ বলছে এবং দর্শকগুলো মোল্ড হয়ে যাচ্ছে। কেন? তোমার দর্শক তো খুব বিশ্বস্ত দর্শক, তোমাকে তো প্রচন্ড ভালোবাসে, তোমাকে তো আগলে রাখে, তোমার গালি তারা নিজেদের গায়ে নিয়ে নেয়, এতটা বেশি ভালোবাসে তোমাকে। তা তাদেরকে নিয়ে এত চিন্তিত হওয়ার তো কারণ নেই। তারা তো নিশ্চয়ই অ্যাডাল্ট, তারা তো নিশ্চয়ই 18, 16 বছর 15 বছর বয়সের কোনো মেয়ে নেই, কোনো মহিলা নেই, তারা তো নিশ্চয়ই অ্যাডাল্ট। যারা তোমাকে ভিউজ দেয় তারা কমপক্ষে 40, 30 এবার, তাই তো? তা তাদেরকে নিয়ে তোমার তো চিন্তা কিসে? তাদেরকে নিয়ে এই কারণেই চিন্তা যে তুমি জানো যে আমি যে মিথ্যাচারিতাটা করছি সেই মিথ্যাচারিতা কিন্তু ধরা পড়ে যাচ্ছে দর্শকদের সামনে। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব সুন্দর নিখুঁতভাবে সব তুলে ধরছে। এই কারণে বারংবার তোমাকে দর্শকদের বোঝাতে আসতে হচ্ছে, কন্ট্রোভার্সি চ্যানেল থেকে বারংবার তোমাদের দর্শকদের বোঝাতে হচ্ছে, হাত জোর করতে হচ্ছে, মানে এতটা ভীত সন্তুষ্ট তুমি হয়ে গেছো যে তোমাকে বারবার আসতে হচ্ছে এবং দর্শকদের বোঝাতে হচ্ছে প্লিজ ছেড়ে যেও না, প্লিজ ওদের কাছে কান দিও না, প্লিজ ওদেরকে ভিউজ দিও না, প্লিজ ওদের যাতে ভিউজ না হয় এই কথা চিন্তা করো। ভাবতে পারছো তুমি কোন জায়গাটা পৌঁছে গেছো? ভাবতে পারছো তুমি নিজের দিকে তাকিয়ে দেখো তুমি কোন জায়গাটাতে পৌঁছে গেছো। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবেই। আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা তোমার পাশে ছিল কেন তোমার বিমুখে হয়ে গেল? এই কথা আত্মসমালোচনা করতে বসেছো তো, এই কথা সবার প্রথমে নিজেই সমালোচনা করো। একটা অন্ধকার ঘরে বসে একা তো রয়েছো, একটু নিজেকে সমালোচনা করো যে ইনকামের জন্য নয়, দর্শকদের মোল্ড করার জন্য নয়, দর্শকদের ইমোশনাল জায়গায় সুরসুরি দেওয়ার জন্য নয়, নিজে অন্ধকার ঘরে নিজে রিয়েলাইজেশন করার জন্য তুমি একটুখানি বসে তুমি আত্মসমালোচনা করো যে আমার পাশে যে দর্শক ভিউয়ার্স তো ছিলই, আমার পাশে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুলো ছিল তারা কেন আমাকে ছেড়ে চলে গেল? হিংসে, তুমি বলছো হিংসে জ্বলছে, ভিউজ হচ্ছে, তার মানে তুমি জানো যে তুমি যে কাজগুলো করেছো, যে নাটকটা করেছো সেটা তো তুমি সাকসেস, তুমি ভিউজ পাচ্ছ, তোমার ভিউজ হচ্ছে এবং সেই ভিউজ দেখে অন্য কারো মানে হিংসে হচ্ছে। প্রথমত কথা, এখানে যদি ভিউজ নিয়ে যদি হিংসে হতো তাহলে সব থেকে বড় হিংসেবাদী হচ্ছে তুমি করেছো, সব থেকে বড় হিংসুটা তুমি, কারণ তুমি প্রত্যেকটা মানুষের ভিউজ দেখে হিংসে করতে। এই বারবার হিংসে কথাটা কেন আসে বলতো? আমাদের মনে তো জীবনে কোনোদিনও আসেনি যে কাউকে থেকে বলবো হিংসে করছো নাকি জ্বলছো, কোনোদিন আসেনি। কারণ কি, আমরা কারুরটা দেখে চলি না, আমি তো কমপক্ষে কারুরটা দেখে চলি না, কারুকে নিয়ে কোনোদিন চলি না। যে যেরকম ভিডিও করছে, যে যেরকম সময় দিচ্ছে, সে সেরকম ভিউজ পাচ্ছে। তুমি বারংবার এই হিংসে কথাটা নিয়ে আসো, তার কারণ তুমি হিংসুটি, কারণ তুমি অন্যদের ভিউজ দেখে চলছো। এখন তুমি ভাবছো যে আমার ব্লগিং চ্যানেলে ভিউজ হচ্ছে বলে অন্য কেউ আমাকে দেখে হিংসে করে চলছে, সেই কারণেই তুমি বারবার করে দর্শকদের সামনে বলতে আসছো ভিউজ দিও না, ওরা জ্বলছে, ওরা হিংসা করছে। অথচ তুমি এতটুকু বুঝলে না কেন, কিসের জন্য দর্শকরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার বিমুখ হয়ে গেছে, কেন আমাকে বারংবার দর্শকদের বোঝাতে আসতে হচ্ছে যে ওদেরকে ভিউজ দিও না, কেন বোঝাতে আসতে হচ্ছে? কারণ তুমি জানো যে তুমি এই কাজগুলো করেছো, বুঝতে পেরেছো? যে তুমি তোমার যে প্রিয় দর্শকগুলা তোমাকে যে ছেড়ে চলে যেতে পারে, সত্যি যখনই আসবে, দেখো সত্যি তো বেশি দিন চাপা থাকে না, একদিন না একদিন খুলবে, যখনই সত্যিটা আসবে তখনই কিন্তু দর্শকরা কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে। এই যে খেলাটা তুমি খেলছো না, এই গেমটা যে তুমি খেলছো, তো এই গেমটা তো বেশি দিনের নয়। তবে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি ভালো মতন জানো যে কন্ট্রোভার্সি করে চ্যানেলগুলো বেশি দিন করা যায় না, যতখানি তুমি চ্যানেলটা গ্রো করবে, একসময় কন্ট্রোভার্সি ছেড়ে যাবে, তখন কিন্তু চ্যানেল ধপ করে পড়বে। যেরকম আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেরকম সামনে বেচুকে দেখছি, বেচু চ্যানেলটা দাঁড়িয়েছে কন্ট্রোভার্সির উপরে, এবং কন্ট্রোভার্সি যখন ছাড়া হয়ে গেছে তখন চ্যানেল বন্ধ হয়ে গেছে। এবং এটার জলজন্ত উদাহরণ তুমি যতদিন কন্ট্রোভার্সি করেছিলে বড় চ্যানেলকে নিয়ে, ততদিন চ্যানেল চলছিল, যখন তুমি ছেড়ে দিয়েছো তখন কিন্তু চ্যানেল বন্ধ হয়ে গেছে। এটা তো চরম সত্যি কথা। তো কন্ট্রোভার্সি যতদিন তুমি করবে ততদিন তোমার ভিউজ হবে, তারপরে তার ভিউজ হবে না, তারপর চ্যানেলটা ডুবে যাবে, তাই না? এবং দর্শকদের ঠকিয়ে কেউ এগিয়ে যেতে পারেনি। যেই সব ব্লগাররা দর্শকদের ঠকিয়েছে, দর্শকদের মোট করার চেষ্টা করেছে নিজের মতন করে, এবং নিজে যা দেখবো দর্শকদের ওটাই দেখতে হবে, এরকম যারা করেছে না তারা প্রত্যেকে ডুবেছে। এবং তুমিও সেই কাজগুলো করছো, কারণ দর্শকদের মনে সন্দেহ রেখেছো। বাড়ির থেকে তুমি কেন বেরিয়ে গেছো? দর্শকদের মনে এখন এই সন্দেহটা ঢুকছে, তুমি কেন বাড়ির থেকে বেরিয়ে গেছো 12 বছর পরে? কেন, কিসের জন্য? এই যে তুমি বলছো না যে আমি বিশেষ একটা কাজে, হ্যাঁ, মারুর সাথে যেদিনকা তুমি ওদের বাড়িতে ছিলে এবং তুমি সেখান থেকে যখন তোমার নিজের বাড়িতে গেলে, তখন তুমি কি বললে? আমি একটা বিশেষ কাজে যাচ্ছি এবং বিশেষ কাজটা মিটমাট
মিটমাট হয়ে গেলে পরে কিন্তু আমি ফিরে আসবো, এই কথাটা কিন্তু তুমি ফারুকে বলে গেছিলে তো। তুমি বারংবার এরকম করে বেরিয়ে যেতে, এই কাজগুলো করতে, তুমি মার সাথে যেতে, তুমি বাবার সাথে যেতে, ক্যামেরা অফ করতে, ক্যামেরা অন করতে না, দর্শকদের বলতে মানসিক পরিস্থিতি খারাপ, দর্শকদের বলতে এই করতে, মানে তুমি ওইগুলো করে, ওগুলো বন্ধ করে তুমি চলে যেতে ফ্ল্যাট খুঁজতে। অথচ তুমি দর্শকদের বলে যাচ্ছ যে না না আমি তো মানে এটা হট করে হয়ে গেছে, আমি তো ভাবতেই পারিনি। তুমি যে কতটা গভীর জলের মাছ তোমার দর্শকরা কিন্তু এখনো বোঝেনি। আর যেই পুরনো দর্শকগুলো বুঝেছে সেই দর্শক ছেড়ে চলে গেছে। কিছু দর্শক আছে যারা তোমার মিটআপে পর্যন্ত গিয়েছিল, মিটআপে গিয়ে তোমাকে চিনেছে, সচক্ষে তোমাকে দেখেছে এবং আমার কমেন্ট বক্সে সে কমেন্ট করেছে আমি মিটআপে গিয়েছিলাম, ও চোখ মুখ এবং ওর কথা শুনে আমি বুঝেছি ও কি ধুরন্ধর জিনিস, আমি তারপর থেকে ওকে আর দেখি না। ভাবতে পেরেছো? যে তোমাকে ভালোবেসে গেছে, ক্যামেরার এপারে বসে ভালোবেসে গেছে, সে তোমার সামনে গিয়ে যখন কিছু কথা বলেছে এবং তার তোমার প্রত্যুত্তরে তুমি যেগুলো কথা বলেছো সেটা শুনে বুঝে গেছে তুমি ধুরন্ধর, তুমি মিথ্যেবাদী, সেই জন্য তোমাকে আর দেখে না। বুঝতে পেরেছো? কিছু কিছু দর্শক রয়েছে যারা বুঝতে পেরেছে এবং কিছু দর্শক এখনো বুঝতে পারেনি, তার জন্য তুমি এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছ। যাই হোক, সেই দর্শকগুলো ভালো করুক, তোমার ভালো থাকুক, তোমার কাছে থাকুক, তাদের মঙ্গল হোক এবং আমি আশা করব সেই দর্শকগুলো কোনোদিন তোমার কাছ থেকে নিরাশ না হোক। কেন দর্শকের ভালোবাসা তো নিঃস্বার্থ ভালোবাসা, তারা যাতে তোমার কাছ থেকে কোনোদিন নিরাশ কিছু না হয়। আর এইটুকুই আমার বলার ছিল, আর কিছু বলার নেই। ও আর লাস্ট একটা বলার ছিল, সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডার। হ্যাঁ, এই গ্যাস সিলিন্ডার কাণ্ডটা ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না, কেন বলো তো? একটা গ্যাস সিলিন্ডার তুমি যে রান্না করবে সম্ভবত 2 মাস চলে যাবে, তাই তো? তোমার হাজব্যান্ডের সাথে তোমার কোনো যোগসূত্র নেই। এবার গ্যাস সিলিন্ডারটা কার নামে এটা আমার জানার খুব ইচ্ছে আছে। কার নামে রয়েছে একটু শো করো তো। সিলিন্ডারটা কি তোমার নামে নিয়েছিলে নাকি সিলিন্ডারটা তোমার হাজব্যান্ডের নামে, কার নামে ছিল? দেখো, সিলিন্ডার ভরতে গেলে পরে কিন্তু এখন একটা ওটিপির প্রয়োজন হয়। একটা সিলিন্ডার যখন ভরতে যাবে তুমি, তখন রিফিল যখন করবে, তখন এখন তো সব অনলাইনের যুগ, অনলাইনে রিফিল করার জন্য করতে হয় এবং তখন একটা ওটিপি আসে। সেই ওটিপিটা যার নামে রয়েছে তার মোবাইলে রয়েছে, তার মোবাইলে আসে। তাহলে যেই বইটার থেকে যেই রেজিস্ট্রেশন করবে, যেই নম্বরটাতে রেজিস্ট্রেশন করবে সেই নম্বরটা এবং তোমার হাজব্যান্ডের নাম দিয়ে যদি তুমি রেজিস্ট্রেশন করো, তাহলে তোমার হাজব্যান্ডের ফোন নম্বরটা লাগবে এবং সেই নম্বরটা থেকেই তোমাকে গ্যাসটা রিফিল করার জন্য ফোন করতে হবে এবং সেই নম্বরে তোমাকে ওটিপি আসবে। তাহলে যখন ওই নম্বরে তোমার ওটিপি আসবে তখনই কিন্তু তোমার গ্যাস সিলিন্ডার ভরার জন্য গ্যাস সিলিন্ডার তোমাকে দিয়ে যাবে, তাই তো? তাহলে তুমি যে গ্যাসটা ইউজ করছো, আজকে না হয় কাল না হয় পরশু শেষ হয়ে যাবে, তখন তুমি রিফিল কিভাবে করবে? তখন তুমি রিফিল কিভাবে, মানে গ্যাস সিলিন্ডারটা কি তোমার নামে? যদি তোমার নামে হয়ে থাকে তাহলে রিফিল তুমি অনায়াসে করতে পারবে। যদি তোমার নামে গ্যাস সিলিন্ডারটা না হয়ে থাকে তাহলে রিফিলটা তুমি কিভাবে করবে? এটাই তোমার জানার ইচ্ছে। গ্যাস সিলিন্ডারটা কি তোমার, মানে এখানেও একটা ঘোটালা রয়েছে। দর্শকরা না মানে এতটাই ভালোবাসাতে অন্ধ হয় না যে দর্শকদের কিভাবে ঠকিয়ে যাচ্ছে সেই কথাগুলো ও কিন্তু মানে দর্শকরা কিন্তু বুঝতে পারে না। শুধু ইমোশনসের বশীভূত হয়ে দর্শকরা ওকে দেখছে এবং ও এই ইমোশনসটাকে ইউজ করছে। বারংবার একটা কথাই বলে, আমাকে তুমি বিশ্বাস করো, আমাকে তুমি বিশ্বাস করো। কেন বিশ্বাস করবে? যখন বিশ্বাস করার মতন কোনো কাজ তুমি করছো না, কেন বিশ্বাস করবে? আমার হচ্ছে এখানটা কথা, কেন বারংবার দর্শকদের বলতে হবে আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আমি যা করছি তোমাদের মাথা নিচু করতে দেবো না? কেন বিশ্বাস করবে তোমাকে? তুমি কোনো কথাই তুমি এখনো পর্যন্ত ক্লিয়ার কাট বলোনি এবং প্রত্যেকটা কথার মধ্যে একটা করে সন্দেহ রয়ে গেছে এবং এখানে প্রশ্ন উঠছে, তো তোমাকে কেন বিশ্বাস করবে? যাই হোক, এটাই বলার ছিল। গ্যাস সিলিন্ডার যদি তোমার নামে হয়ে থাকে তাহলে প্লিজ তুমি একটু বইটা দেখিয়ে দিত, তাহলে সন্দেহটা দূর হয়ে যাবে। সন্দেহ রয়েছে তো এই জন্য এই গ্যাস কাণ্ড একটা কাণ্ড হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? জানি সবই অভিনয়, সবই জানি। দাদাও আসছে, দাদাও গোপালকে দিচ্ছে, গোপালের সেবা করছে, গ্যাস দাদার নামেই রয়েছে, ওখান থেকেই ভরা হবে। মাছ এত রান্না করা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে যে এই অমুক দিনে ওই মাছটা খাবো, অমুক দিনে ওই মাছটা খাবো, বলা হচ্ছে। সমস্ত কিছু মিথ্যে এবং সমস্ত কিছু অভিনয়, সেটা বুঝতেই পারছি। এবং আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি বলে সে ভয়ে সন্তুষ্ট হয়ে রয়েছে কখন যে কি হয়ে যাবে। আচ্ছা, এরপর থাকলো শ্বশুরবাড়ির কাণ্ড। মানে শ্বশুরবাড়ির কাণ্ড নিয়ে তুমি যা কালকে বললে, বাপরে বাপ, সীমাকে বললে শ্বশুর শাশুড়ি সেবা করেছিস নাকি, এই মানে আমি জানতাম না যে জিনিসটা মানুষে করেনি সেই জিনিসটা নিয়ে মানুষ কোনোদিন বলতে পারে না। যে তুমি গতকাল বললে সীমাকে শ্বশুর শাশুড়িকে নিয়ে কোনোদিন কিছু বলে সেবা করেছিস নাকি, তাহলে শ্বশুর শাশুড়ির মর্যাদা কিভাবে রাখবি, সে নাকি শ্বশুর শাশুড়িকে নিয়ে কথা বলছে। এই কথা যে তুমি বলে থাকো তাহলে তো এরকম অনেক কথা আমিও বলতে পারি, এরকম হাতে গুনিয়ে অনেক কথা বলতে পারি যে কাজগুলো তুমিও করনি, অথচ সেই কাজগুলো নিয়ে তুমি অন্যকে সমালোচনা করেছো। দেখো, নিজের বেলায়
আটেশুটি পরের বেলা চিমটি কাটি, এটা বরাবরই তোমার মধ্যে ছিল, বরাবরই তোমার মধ্যে ছিল। এবং এই মুহূর্তে যেহেতু তোমাকে বলতে বসতে হবে, সীমাকে যেহেতু বলতে বসতে হবে, সেই কারণে এই কথাটা ছাড়া তো তোমার আর কিছু আসবে না যে সীমা শ্বশুর শাশুড়িকে সেবা করেনি, অথচ শ্বশুর শাশুড়িকে নিয়ে সে আমি বলছি বলে সমালোচনা করছে। এটা দৃষ্টিকোণ তো লাগবে। জীবনে কোনোদিনও তোমার ভিডিও তো তোমার শ্বশুর শাশুড়ির মুখও দেখালে না এবং তার নামও নিলে না। যেই বাড়ির থেকে চলে আসলে এত ভালোবাসা উদয় হয়ে গেল, টাইটেলে খেলে গেলে শ্বশুর শাশুড়িকে নিয়ে, অথচ সেই শ্বশুর শাশুড়িকে জীবনে কোনোদিন সেবা যত্ন করেনি। টিনা বাচ্চাটাকে নিয়ে আসেনি, টিনা বাচ্চাটাকে ছেড়ে চলে এসেছে। টিনা যদি বাচ্চাকে নিয়ে কোনোদিন কোনো টাইটেল দেয়, ওকে ছিঁড়ে খাওয়া হতো যে এই টিনা তুই তো বাচ্চাকে ছেড়ে চলে এসেছিস, তারপরে বাচ্চাকে নিয়ে টাইটেল দিয়ে ভিডিও করছিস, ইনকাম করছিস, বাচ্চাকে নিয়ে তুই ইনকাম করছিস, এই কথা বলে ওকেও প্রচুর কটাক্ষ শিকার করেছো তুমি এবং কটাক্ষ শিকার হয়েছে ও, তাই না? তা তুমি তো সেম কেস করছো, তুমি তো শ্বশুর শাশুড়িকে নিয়ে টাইটেলে খেলছো, থাম্বেলে খেলছো এবং শ্বশুর শাশুড়িকে বিক্রি করে ইনকাম করছো, তাই না? দেখো প্রযোজ্য তো সবকিছু তোমার ক্ষেত্রে। যে কাজগুলো তুমি করেছো সেই কাজগুলোকে নিয়ে অন্য কাউকে বলবে যখন, তাহলে একটু হিসাব করে বলবে, তাই না? আমি গোনাতে যদি শুরু করি আমার ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে, যে আমি কতগুলো গোনাবো যেই কাজগুলো তুমি করেছো, যেই মানুষগুলোকে যেই কথাগুলো তুমি বলেছো, সেই তোমার জীবনে সেই মানুষগুলো নেই, তোমার জীবনে সেই মানুষগুলো নেই, সেই মানুষগুলো সেবা শুশ্রূষা তুমি করোনি, সেই মানুষগুলোকে নিয়ে তুমি কোনোদিন ঘাটাঘাটি করোনি, পরিবারের কিছু তুমি বোঝো না, অথচ পরিবার নিয়ে তুমি এমন জ্ঞান দিয়ে গেছো, মানে তুমি মনে 51 পরিবারে থাকো, এমন জ্ঞান দিয়ে গেছো, অথচ ওই পরিবারে, তোমার পরিবারে তুমি একা ছাড়া আর কেউ নেই। তা এই জ্ঞানগুলো তো তোমার ক্ষেত্রে প্রযোজ্য, যে তুমি যখন বলছো সীমাকে, তা তুমি তো, তোমার তো চিন্তা করা উচিত যে আমি যে বলছি তা আমি কি কাজগুলো করেছি, আমি অন্যকে আঙ্গুল তুলে দেখাচ্ছি, সত্যি হাসি পায়। তা আমি তো তুলেই ধরলাম না, বললাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরতে পারতাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকুই আজকের মতন, টাটা।